বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? সে কি গণভোটের রায় মানে কি মানে না? যদি গণভোটের রায়কে সে মেনে থাকে তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। আপনাদের কাছে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, হাসনাত আবদুল্লাহর পক্ষে কে কে আছেন, হাসনাত আবদুল্লাহর বিপক্ষে কে কে আছেন? সাম্প্রতিক সময় তার কথাবার্তাগুলো শুনতেছেন, সাম্প্রতিক সময় তার কাজবাজগুলো আপনারা দেখতেছেন, তিনি কি করছেন, তিনি কি বলছেন, এবং সংসদে তিনি আজকে শিক্ষামন্ত্রীকে যেটা বলেছেন সেটা আদৌ যৌক্তিক কথা বলেছেন নাকি অযৌক্তিক কথা বলেছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, সেগুলো প্রসঙ্গে আমরা আসবো। তার আগে চলেন সংসদে এই শিক্ষামন্ত্রীকে তিনি কী প্রশ্ন করলেন এবং তার পরবর্তীতে বাহিরে এসে তিনি সাংবাদিকদের এর উত্তরে কী বলেছেন আমরা একটু বিস্তারিত দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। জনাব হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টারশিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সে কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্মীয় অনুভূতিতে ইবতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়মকানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে
কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ। আমি দেখলাম যে আপনি কি জানি বলতে চেয়েছেন, দুইবার দাঁড়িয়েছেন, তারপরে আসলে বলা হয়নি কোনোভাবে। আচ্ছা, আমি বলতে চেয়েছিলাম যে আজকে যেই কার্য প্রণালী ছিল সেখানে লাস্ট যেই প্রণালীটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যেই কিলার ফেসিস্ট অ্যানাবেলার চুপ্পুর বক্তব্যের উপরে আইদার এটাকে অ্যাপ্রিসিয়েশন একটা বক্তব্য হবে অথবা এটাকে ক্রিটিক করা হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে অধিকাংশ সংসদ সদস্যই, অধিকাংশ নয় অলমোস্ট সবাই, এটা হচ্ছে দেখা যাচ্ছিল এলাকা ভিত্তিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিল। তা আমি স্পিকারের কাছে জানতে চাচ্ছিলাম যে এটা রেওয়াজ কিনা সংসদের, কারণ রুলস অফ প্রসিজারে একটা লেখা আছে একটা বিষয় নিয়ে কথা বলা হবে, কিন্তু বলা হচ্ছে আরেকটা টপিক নিয়ে। তো এটা যদি সংসদের রেওয়াজ হয়ে থাকে তাহলে ফাইন, এটা সবাই আমরা অনুসরণ করব। আর যদি রেওয়াজ না হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই রুলস ভায়োলেট করা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। আর এই তো প্রথম দিন প্রথমবার সংস্কার পরিষদের যে শপথ, এটা নিয়ে আপনারা বারবার বলছিলেন এবং আজকে আসলে 30তম দিন ছিল, তো যেহেতু শপথ আসলে নেওয়া হলো না, কি এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি, আমরা দেখেছি গণভোটের পক্ষে জনাব তারেক জিয়া উনি প্রচারণা চালিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে কি উনি আদেশের পক্ষে উনি প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট, এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে। এখানে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। এবং এক ধরনের যে মনোভাব, এটা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো এখন বিরোধী দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন, স্পিকার যেহেতু নোটিশ দিতে বলেছেন, নেতা বলছেন নোটিশ দিবেন। বিএনপি তো আসলে এটা চাচ্ছিল যে ফ্লোরে আলোচনা করে তারপরে এগুতে। আপনারা কি এখন বিএনপির সাজেশনটা মেনে নিচ্ছেন? না, আপনারা দেখবেন না, এটা আমাদের আমরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আপনি যে প্রশ্নটা করেছেন নোটিশ দেওয়ার পরে বসে আলোচনা, বিষয়টা এমন উনি তো আপনি যদি আজকে আলোচনাটা দেখেন, উনি এটাকে আনকনস্টিটিউশনাল, এই যে আপনার যে রায়টা দেওয়া হয়েছে গণভোটের, যেই আপনার প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছে, এটাকে উনি এক ধরনের আনকনস্টিটিউশনাল বলছেন। গণভোটকেও তার মানে আনকনস্টিটিউশনাল বলছেন। তার মানে এটা অর্ধেক মানলাম না। মানে নির্বাচনের গণভোটটা আনকনস্টিটিউশনাল, কিন্তু সংসদীয় নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। তো সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে আমরা সবাই মিলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। একটা সমালোচনা উঠেছে, যেটা আপনারা যদি রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বলেন, সেক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা যখন হয় তখন কেন শপথ গ্রহণ করেছেন? তখনকার যে পরিস্থিতি ছিল, তখন
তখনকার পরিস্থিতি ছিল এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে যে জায়গায় আপনি 8ই অগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি দুইটা পরিস্থিতিকে যদি আপনি মানে জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের আমি মনে করি এটা হচ্ছে পরিস্থিতির উপর আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই অগস্ট যে পরিস্থিতি ছিল তখন আমাদের একটা স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল, আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল, তখন আমার একটা বডি দরকার ছিল যেটা হচ্ছে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে, আমার সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময়ের পরে একটা ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ সেখানে নিশ্চিত হয়েছে। এরপরে আজকে যখন এই পরিস্থিতি আর আগের 8ই অগস্টের পরিস্থিতি দুইটাকে যখন আপনি জোরপূর্বক একটা মিলানোর চেষ্টা করেন, এটা আসলে আমার কাছে মনে হয় আপনার পরিস্থিতিটাকে আবার পুনর্বিবেচনা করা উচিত। শ্রোতা, আমি জানি যে আমাদের এখানে অনেকেই আছেন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার, আওয়ামী লীগের সাপোর্ট করেন। তবে হ্যাঁ, একটা বিষয়ে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ যেগুলো কথা বলছে বেশ মোটামুটি শক্তভুক্তভাবেই কিন্তু কথা বলছে। গত সংসদেও তিনি কথা বলেছে এবং নতুন নতুন আরও সামনে যারা আসবে তারাও কথা বলবে, এবং হাসনাত আব্দুল্লাহর কিছু কিছু কাজ বেশ ভালোই লাগছে, বা তরুণ প্রজন্ম তার কথা কিন্তু শুনছে, তিনি ভালো করে বোঝাতে পারছেন। যাই হোক, আসলে কোনো পক্ষে কথা বলতে চাই না, তবে যেটা সত্য কথা, যেটা সত্য দিকে সেদিকে যেতে চাই, কোনো একদিকে টানতে চাই না, কিন্তু তারপরেও মাঝে মাঝে কোনো দিকে টান দিতে হয়। দেখেন, একটা কথাই বলবো, যে ভালো করবে তাকে ভালোই বলতে হবে, যে মন্দ করবে, যেটা মন্দ করবে সেটা তাকে মন্দই বলতে হবে। কি বলেন আপনারা? এবং হ্যাঁ, সর্বশেষ আবারও বলবো যে হাসনাত আব্দুল্লাহর এই কথার সাথে আপনারা কে কে হ্যাঁ বা কে কে না একটু লিখবেন কমেন্ট বক্সে।